সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি থাকেন, যিনি কর্পোরেট সেক্টরের বিভিন্ন দিকগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করে থাকেন। তো আমরা আর সময় না নষ্ট করে একদম সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাব। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপু, আমরা আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমি ছোট্ট করে ব্যাপারে যদি বলি, আমি মৌমিতা সিদ্দিকা, একজন কর্পোরেট প্রফেশনাল। আমি বর্তমানে হচ্ছে আপনার লোকাল জায়ান্ট অর্গানাইজেশন বসুন্ধরা গ্রুপে রয়েছি। এটার পাশাপাশি আমি বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল এবং গ্রুপ অফ কোম্পানিতে কাজ করেছি, কনকর্ড, বিক্রয় এবং আদার্সে। তো আমার কাজের ক্ষেত্রে আমি শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানুষের সাথে কাজ করার সাথে সাথে আমি আমার নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দ্যাটস গ্রেট। আপু, আপনার এই কর্পোরেট জার্নিটা কখন থেকে শুরু হয়েছিল এবং শুরুর দিকটা যদি একটু জানতে চাই। আমার এই কর্পোরেট জার্নিটা শুরু হয়েছিল আপনার 2017 থেকে। বিফোর কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন আই রিসিভড এ জব প্রপোজাল। সো ওটার পরেই হচ্ছে আমার কন্টিনিউ করা, দেন বাই টাইম ইন্টার্নশিপ, এবং ইন্টার্নশিপ থেকে হচ্ছে আমার হচ্ছে জবটা কনফার্ম হয়ে যায়। এবং খুব ইন্টারেস্টিংলি একটা ব্যাপার হচ্ছে যেটা যে আহ, আমার এই স্বল্প জীবনের অভিজ্ঞতায় কখনো আমার হচ্ছে চাকরিকে খুঁজে নিতে হয় না, কিন্তু চাকরি আমাকে খুঁজে নিয়েছে। ওকে। কর্পোরেট সেক্টরে আছেন কত বছর হলো? কর্পোরেট সেক্টরে আছি আজ আমি আপনার 8 বছরের উপরে। অনেক বছর। আহ এই যে যখন কর্পোরেট সেক্টরটা শুরু করেছিলেন আফটার ইওর গ্রাজুয়েশন, সো এই জিনিসটা কিন্তু একটা নতুন জায়গায় যখন আমরা জয়েন করি বা নতুন জায়গায় কাজ করি, আমাদের কি বলে এডুকেশনাল সেক্টর গুলো শেষ করে, তখন কিন্তু আসলে আমাদের জন্য জিনিসগুলো ইজি থাকে না। অনেক বেশি দেখা যায় যে অনেক বেশি অবস্টাকল আসে, অনেক কিছু বোঝা যায় না, বুঝতে একটু সমস্যা হয়। সো সেই সময়টা আপনি কিভাবে শুরু করেছিলেন এবং এই সমস্যাগুলোকে আপনি কিভাবে সমাধান করেছিলেন? কর্পোরেট সেক্টরে যখন আমি এসেছি, বা প্রথম আমার যখন কর্পোরেট লাইফ বা কর্পোরেট জার্নিটা শুরু হয়েছে, প্রথম দিকে আমার কাছে মনে হচ্ছে যে আমার টিম লিডার যারা ছিল, পাশাপাশি আমার সাপোর্টিং কলিগ যারা ছিল, তাদের অনেক একটা এফোর্ট ছিল আমার উপরে, বা তাদের যে হচ্ছে সাপোর্টিং বা কোঅপারেশনটা ছিল, যেটা আমাকে আজকে এই পর্যন্ত আনতে পেরেছে। আর কিছু অবস্টেকেল ছিল যেগুলো অস্বীকার করা যায় না। এটা বাই টাইম, বাই লার্নিং, বাই কোঅপারেশন এবং সবকিছু মিলিয়ে আপনি হচ্ছে এগুলো হচ্ছে আমি, আপনি বা আমাদের নতুন ফ্রেশার যারা আছে তারা এগুলো ওভারকাম করতে পারবে। একদম। আপু, আপনার যেই সেগমেন্টটা লাইক সিআরএম, সিআরএম জিনিসটা আপনি কিভাবে মেনটেন করছেন? আপনি একটু আগেও বলছিলেন যেহেতু আপনি কাস্টমার এক্সপিরিয়েন্সটা দেখছেন এবং টিম লিডও দিচ্ছেন। আহ, মানে আপনার এই ক্লায়েন্ট আর আপনার যে ওয়ার্কিংটা সেটা কিভাবে হয়ে থাকে? একজন আসলে আমরা যারা সেলসে আছি বা কর্পোরেট সেক্টরে কাজ করি, আমরা কিন্তু বিশ্বাস করি যে কাস্টমারের সিআরএম মেনটেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আপনি কিভাবে এটা মেনটেন করছেন? আমার এই জায়গাটা থেকে আপু আমি বলবো যে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা যেটা থাকে, সেটা হচ্ছে কাস্টমারের যে কোয়ারিজ গুলো থাকে, কাস্টমারের যে অপিনিয়ন থাকে বা ফিডব্যাক থাকে, বা তার একটা কমপ্লেনই থাকুক না কেন, আহ, আমার নতুনদের জন্য যেটা বলা আছে বা হচ্ছে বাকিদের জন্য যেটা বলা আছে, সেটা হচ্ছে যে সবার প্রথমে হচ্ছে কাস্টমার যে কোয়ারিজটা নিয়ে আসবে বা যে কমপ্লেনটা নিয়ে আসবে, সেটা আগে মনোযোগ দিয়ে শুনুন। এমন হতে পারে যে সব সমস্যার সমাধান আপনার কাছে নেই বা আপনার হাতে নেই। আর আপনি যখন একটা কাস্টমারকে আপনি তার কোয়ারিজটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেখানেই হচ্ছে আপনার হাফ অফ দ্য প্রবলেম সলভ হয়ে যায়। আর রেস্ট অফ দ্য প্রবলেম একদম। থাকে যে আপনি সেটাকে হচ্ছে যে লাস্ট পর্যন্ত কিভাবে এন্ড করে একটা পজিটিভ, একটা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই আপনি তাকে হচ্ছে গেট ব্যাক করছেন। সো আপনার হচ্ছে একদম। শুধু কমপ্লেনটা বা একটা অপিনিয়নটা রিসিভ করা না, সেটা শেষ করে প্রসিডিউর শেষ করে সেটা আপনার কাস্টমারের কাছে ফেরত যাওয়া পর্যন্ত, যে হ্যাঁ আপনার কোয়ারিজ নিয়ে আমরা কাজ করেছি এবং এটা বর্তমানে এই অবস্থায় রয়েছে এবং এটা আমরা এইভাবে উন্নয়ন করেছি, তখন হচ্ছে কাস্টমার ওটা জিনিসটা জেনে বা তারা ইয়ে হয়। আর স্পেশালি আমি বলবো যে এংরি কাস্টমার ডিল করাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। সবাই এংরি কাস্টমার ডিল করতে পারে না, তো সেই জায়গাটা থেকে দেখা যায় যে এংরি কাস্টমারদের ক্ষেত্রে দেখা যায়, মানে আমার নতুনদের জন্য প্রথম সাজেশন যেটা, যে নাথিং টেক পার্সোনালি। একটা কাস্টমার হয়তো বা রাগ করে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল, অথবা রাগ করে আপনার কোম্পানি হোক, আপনার কারণে হোক, যে কারণে হোক না কেন, যেটাই হোক না কেন, সেটাকে পার্সোনালি নেওয়ার কিছু নাই।
এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। সেখানে হয়তো বা সে রাগ করে দুটো কথা বলেও দিতে পারে, কিন্তু সেটাকে পার্সোনালি নিয়ে পার্সোনালি তাকে অ্যাটাক করার কোনো কিছু নেই, বা পার্সোনালি তাকে ওয়ে করার কিছু নেই। এটাকে প্রফেশনালি মেনটেন করে গেলেই রিলেশনশিপটা খুব সুন্দর হয়ে উঠবে। একদম। আপু, আপনারা যেহেতু টিম লিড দিচ্ছেন, বা আমিও অনেক আগে একজন টিম লিডার ছিলাম বা টিম লিড দেই এখনো, আপনার মতে একজন টিম লিডার আর একজন টিম মেম্বারদের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় টিম লিডার এবং হচ্ছে টিম প্লে যারা করছে তাদের মধ্যে একটা একটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা একটা ব্যালেন্স থাকা উচিত। যে পয়েন্টটাতে হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে আপনি একটা এমপ্লয়িকে যতটুকু না বকে বা শাসন করে সেই জিনিসটা কাজটা আপনি আদায় করে নিতে পারবেন, তার থেকে আপনি তাকে যখন অ্যাপ্রিসিয়েট করবেন বা তাকে যখন আপনি হতেছে বকা দিয়েও যখন আপনি আদর করে দিবেন, তখন সেই জিনিসটা আরো আগ্রহ নিয়ে করবে। আমার কাছে মনে হয় যে প্রশংসার উপরে আর কোনো কিছু নেই। মানুষ সবসময় সবকিছু কাজ শুধুমাত্র হচ্ছে মানে মনিটারি টার্ম ইয়ে করার জন্য, মানে হতেছে অ্যাপ্রিসিয়েটেড হওয়ার জন্য অনেক সময় অনেক কাজ করে থাকে। একদম। আপু, আপনার ক্ষেত্রে টিম ওয়ার্কটা কিভাবে কাজ করে? আপনাকে কিভাবে বুস্ট আপ করে? সরি আপু, আরেকবার একটু বলবেন। আপনার ক্ষেত্রে যেহেতু আপনি একটা টিম লিড দিচ্ছেন, টিম ওয়ার্ক করছেন, সেই ক্ষেত্রে আপনার টিমটা আপনাকে কিভাবে বুস্ট আপ করে যে না, আমরা একসাথে হয়ে অনেকগুলো আউটপুট নিয়ে আসবো, এরকম স্টেমে না আপনাকে কিভাবে দিচ্ছে বা কিভাবে টিম ওয়ার্ক গুলো করছেন? টিমের ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার যেমন হচ্ছে আপনার অর্গানাইজেশনকে জানতে হবে, তেমনি অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিসকে জানতে হবে, এবং এটার পাশাপাশি আপনার টিম মেম্বারদের কোর প্লেইংটা জানতে হবে, কার স্ট্রেংথ কোথায়, কার উইকনেস কোথায়। তো আপনি যখন আপনার টিম প্লেয়ারদের হচ্ছে স্ট্রেংথটা সম্পর্কে আপনি জেনে যাবেন, ইউ ক্যান ম্যানেজ ইউর টিম ইন এ বেটার ওয়ে। আর টিম কনফ্লিক্ট আপনার কম বেশি সব জায়গাতেই থাকবে, বাট ইউ অল হ্যাভ টু ম্যানেজ, বিকজ আন্ডার দ্য সেম রুফ আমরা মনে করি যে কর্পোরেট ওয়ার্ল্ডে আমাদের নিজেদের বাসা মানে বাবা মা পরিবারের পাশাপাশিও কর্পোরেট ওয়ার্ল্ডটাও হচ্ছে আমাদের, হচ্ছে অফিসটাও আমাদের একটা সেকেন্ড অফিস। সো ওই ফ্যামিলি একদম। ভাইবটা দিতে হবে। ওই ফ্যামিলি ভাইবটা দিলে দেখা যাবে যে হচ্ছে টিমের মধ্যে কোনো প্রবলেম আসলো সেটা পরবর্তীতে মানে ওটা সাস্টেইন করে না, সলভ হয়ে যায়। আপু, এখন একটু তিতা কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা কোনো না কোনো ভাবে আহ একটা কর্পোরেট সেক্টরে কাজের সময় বা শুরু থেকে বা মাঝখানে যে কোনো একটা সময় আমরা কোনো না কোনো ভাবে কর্পোরেটের পলিটিক্স এর শিকার হয়ে থাকি। সো আপনার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু হয়েছিল এবং কিভাবে ওভারকাম করেছিলেন? কর্পোরেট পলিটিক্স, কর্পোরেট লাইফ একটা বাস্তবতা, এটা অস্বীকার করার কিছু নাই। অ্যান্ড এটা আমরা কম বেশি সবাই হচ্ছে ফেস করে থাকি। তো আই বিলিভ যে এই জায়গাটা থেকে প্রফেশনালিজম মেনটেন করা, আপনার প্রপার ডকুমেন্টেশনটা রাখা, এবং হচ্ছে সুসম্পর্কটা সবার সাথে বজায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক কিছু হচ্ছে সব সম্পর্কের খাতিরেও অনেক কিছু স্মুথ হয়ে যায়, হয়তোবা যে কথাটা আপনি মুখে বলে বোঝাতে পারছেন না সেটা হয়তোবা ডকুমেন্টেশনের মাধ্যমে পসিবল, আবার যেটা ডকুমেন্টেশনে পসিবল না সেটা মুখে বলে। সো কম বেশি আমরা সবাই হচ্ছে এই জিনিসগুলো ফেস করি, এবং আই গেস আমাদের মনে হয় যে এই জিনিসগুলো আমরা হতেছে সবাই ওভারকাম করে আসি। একদম আপু। আপু, আপনি আমার সাথে এগ্রি হবেন কিনা, অনেক সময় যেটা হয় যে আগে যেটা আমরা খেয়াল করতাম যে অনেকের মুখে শুনতাম যে কর্পোরেট সেক্টর বলেন আর অন্য কোনো সেক্টর বলেন, মেয়েরা মেয়েদের প্রধান শত্রু হয়। বাট রিসেন্টলি আমার কাছে যেটা চোখে মনে হয় যে এটা ছেলে বা মেয়ে না, এটা যে কেউ ভালো কিছু যখন করতে চাইবে বা করবে, ওইটার পিছনে কিন্তু সমালোচনাও থাকবে, আবার পলিটিক্সও থাকবে। সো অনেকেই কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা আপনি মেয়ে বলেন আর ছেলে বলেন, দুইজনের ক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ ইট ইজ জিনিসগুলো হচ্ছে এখন। সো আমার কাছে মনে হয় যে আমি যদি আমার কাজটাকে ফোকাস করি, আমি যেখানে আছি স্ট্যান্ড বাই, সেই কাজগুলো করি, তাহলে এই পলিটিক্স হোক আর যাই হোক, এটা কখনো আমাকে মানে মানে আমার ধারের কাছেও আসতে আমি পারবে একদম না। আপনার আপনার সাথে কাছে এই সহমত, জিনিসটা? আমি একদম আপনার সাথে সহমত। এই জায়গা থেকে আমি বলবো যে সম্পূর্ণ আমি আপনার সাথে সহমত। কারণ আহ, আপনি আপনার যখন প্রোডাক্টিভিটিতে ফোকাস করবেন, আপনি যখন আপনার লার্নিং কার্ভে ফোকাস করবেন, তখন কোনো কিছু আপনাকে বিট করতে পারবে না, বা কোনো কিছু আপনাকে ছুঁয়ে দিয়ে একদম আপনার কাজটাকে হ্যাম্পার করতে পারবে না। একদম একদম আপু। আরেকটা যে হয় না যে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে যেটা বেশি হয়, এটা মানে নেগেটিভিটি বলবো না, বাট এখনো এটা অনেক ওভারকাম করেছে। আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি কখনো কোনো প্রমোশন হয় বা কোনো ভালো কাজ করি, আমাদের কিন্তু এটা শুনতে হতো যে
হয়তোবা মেয়েটা সুন্দর বা হয়তোবা মেয়েটা স্যারের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, দ্যাটস ওয়াই ও এটা গেইন করেছে। বাট এটা কিন্তু কি বলে নেগেটিভ একটা পর্যায়ে নিয়ে যায়, একটা মানুষকে হতাশাগ্রস্ত করে দেয়। আপনি এটা কিভাবে দেখছেন? এটাকে কিভাবে দেখছেন অ্যাজ এ উমেন হিসাবে, যে আমার ফিমেল কাছে ইমপ্লয়ি? আমাকে হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ইটস নট অ্যাবাউট মেল অর ফিমেল, বাট ইটস অ্যাবাউট যখনই হচ্ছে দেখা যায় যে মানে কোন একটা মানুষ সাকসিড করতে থাকে তো অটোমেটিকলি তার ইনামি গ্রো করতে থাকে, তার ইনামি তৈরি করা লাগে না, অটোমেটিকলি এটা ইনামি গ্রো করতে থাকে। এবং ইনামিরা তারা নিজে থেকেই হতে, সেটা হচ্ছে তারা তাদের ফ্লস বা তাদের ফল্টগুলো তারা নিজেরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারে না, যে কারণে যে মানুষটা সাকসিড করছে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে মানুষটা সাকসিড করছে তো তাকে ডিমোটিভেট করার একটা ওয়ে যে তাকে তার কাজটাকে অ্যাপ্রুভ না করা এবং তার কাজটাকে হচ্ছে ল্যাগ বিহাইন্ড রাখা হয় এভাবেই যে তাকে আদার কোনো কিছু দিয়ে বোঝানো হয় যে অন্য জিনিসগুলোতে হয়তো বা তার আর মোর এক্সপার্টাইজ, সেটা সম্পর্কের খাতিরে হোক, সেটা বিউটির কারণে হোক, সেটা ট্যালেন্টের জন্য হোক, যেটার কারণে হোক না কেন, বাট এটা বলে হচ্ছে তাদেরকে ডিমোটিভেট করা হয় সো দ্যাট তারা যেন ল্যাগ বিহাইন্ড পড়ে এবং পিছনে পড়া মানুষগুলো যেন আগিয়ে যেতে থাকে বা আগিয়ে যেতে পারে। এটা ইট ইজ আ পার্ট অফ দ্য কর্পোরেট পলিটিক্স। একদম আপু। আপু, আমাদের সময় যেটা ছিল, যদি বলি যে আরো বিগত 10 বছর আগে বা 15 বছর আগে, কর্পোরেট সেক্টরে কিন্তু আসলে ম্যানুয়াল কাজগুলো বেশি হতো। ডিজিটালাইজেশন বলতে গেলে খুব কম ছিল তখন। সো এখন তো আসলে অনেক ট্রেনিং হচ্ছে, অনেক যারা আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা কাজ করছে এবং অনেক কিছু ডিজিটালি পাচ্ছে ওরা। সো ওই সময়টা এই সময়টা আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে এই যে ডিজিটালাইজেশনটা বা বাংলাদেশের যে ডিজিটালাইজেশনটা এই জায়গাটাকে কম্পারেটিভলি মোর ফাস্টার দেন প্রিভিয়াসলি ম্যানুয়াল টার্মে থেকে, যখন আমরা সবকিছু হচ্ছে সেটা কাগজে কলমে খাতায় বা হাতে ধরে করতাম, সেই তুলনায় হচ্ছে সবকিছু এখন যখন ডিজিটালাইজেশন হচ্ছে ইট ইজ মোর ইজিয়ার। সেটা আপনি একটা হচ্ছে যে হচ্ছে মানে আমি কি বলবো যে যে জায়গাটা থেকে হয়তো বা একটা মানুষ হয়তো বা শিক্ষাগত যোগ্যতা থেকে পিছিয়ে হতে পারে, একটা মানুষ হচ্ছে শারীরিক প্রতিবন্ধী হতে পারে, একটা মানুষ হচ্ছে মানে সে হতেছে মানসিক ভারসাম্যহীন, কিন্তু ওই জায়গাগুলো থেকে দেখা যায় কি যে ওই মানুষগুলো যখন টেকনোলজি ফ্রেন্ডলি হয়ে যায় তাদের জন্য কাজগুলো করা ইজি হয়ে যায়। আপনি বাইরের বিশ্বে দেখবেন যে হতেছে আপনার স্টিফেন হকিংকেই আপনি ধরেন না কেন, তার হুইল চেয়ার আর আমাদের রেগুলার হুইল চেয়ারের মধ্যে অনেক পার্থক্য। তো তার হুইল চেয়ারে তার হচ্ছে কমান্ডও করা লাগতো না, তার মুখের ইয়েতে হচ্ছে দাঁতের স্পর্শে হচ্ছে সে অর্ডার করে থাকতো বা সে বলতো, তার কথা কমিউনিকেশনটা করে রাখতো। সো এই জায়গা থেকে আমি বলবো যে হচ্ছে যে অবশ্যই ডিজিটালাইজেশনটা একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট আমাদের জন্য সামনে আরো আছে। একদম। আপু, এখনকার যারা আছে, যারা এই জেনারেশনে কাজ করছে, অনেকের মতে এই জেনারেশনটা একটু অস্থির টাইপের। যেমন আমরা যদি কোথাও জব করতে যেতাম, পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারতাম, বা আমরা দেখা যায় যে কোনো অফিসে 2 বছর 3 বছর 4 বছরও কাটিয়ে ফেলতাম এভাবে। সো এখন যেটা হয় যে অনেকের চেঞ্জ করার প্রবণতাটা অনেক বেশি এখনকার জেনারেশনের মধ্যে। দেখা যায় যে এক জায়গায় ভালো হচ্ছে না, আমি কিছু 3 মাস বা 4 মাসে একটা কিছু গেইন করে নিলাম, দেন আমার কাছে মনে হলো যে আমি আরো বেটার কিছু ডিজার্ভ করি। সো এরকম জিনিসগুলো হয়। সো এটা আপনি কিভাবে দেখছেন? এটার কি নেগেটিভিটি অর পজিটিভিটি কি আছে এটার মধ্যে? এটাকে আমি দুই ভাবে দেখছি। যদি আমি প্রথমে পজিটিভটা দেখি তাহলে আমি বলবো যে প্রতিটা মানুষের হচ্ছে স্কিল অ্যানালাইসিস বা হচ্ছে তার মধ্যে কি কি স্কিল রয়েছে বা তার যে হচ্ছে ফুটন্ত হতেছে বা যে মানে তার যে ঘুমন্ত হচ্ছে যেই হচ্ছে ট্যালেন্ট গুলো রয়েছে সেগুলো ফাইন্ড আউট করা যায়। কারণ আপনি যখন মাল্টিপল হচ্ছে জব সুইচ করবেন, আপনি মাল্টিপল এনভায়রনমেন্টও সুইচ করছেন এবং এট এ টাইম আপনি মাল্টিপল মানুষের সাথেও মিশছেন। সো দেখা যায় আপনি একটা মানুষের থেকে কোন জিনিসটাতে বেটার, আপনি একটা মানুষের থেকে কোন জিনিসটা কম বেটার, এইগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। বা এই কাজটার এক্সপার্টাইজ আপনি হচ্ছেন হওয়ার পর আপনি কিন্তু আপনার স্কিলটাকে সুইচ করে আপনি একটা আরেকটা অর্গানাইজেশনে যাচ্ছেন, আপনি আরেকটা মার্কেট, আরেকটা ইন্ডাস্ট্রি, আরেকটা সার্ভিস, এটার ব্যাপারে কিন্তু হচ্ছে আপনি আইডিয়াটা পাচ্ছেন। সো এই দিক থেকে আমি বলবো এটা পজিটিভ। তবে যদি হচ্ছে আমি এটাকে হতেছে একজন এইচআর বা একজন রিক্রুটারের হচ্ছে থট অফ পয়েন্ট থেকে দেখি বা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে এটা একটু নেগেটিভ। কারণ হচ্ছে একটা এমপ্লয়িকে শুধুমাত্র হচ্ছে রিক্রুইট করা না মানে জয়নিং করা না, তাকে ট্রেন আপ করে বিল্ড করার পরে তখন কিন্তু সে একটা কোম্পানিতে বা একটা অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড করে। সো যখন
ওই মানুষটা ভ্যালু অ্যাড করা শুরু করে, তখন যখন সুইচ করে ফেলে তখন দেখা যায় আবার নতুন একটা মানুষকে রিক্রুইট করে আবার করে, এটা হচ্ছে কোম্পানির জন্য এক পক্ষে এক কথায় হ্যাসল। এবং এটার ইম্প্যাক্টটা কিন্তু যে ক্যান্ডিডেটটা কন্টিনিউয়াস সুইচ করছে সেও কিন্তু পায়। দেখা যায় 2 বছর 4 বছর 5 বছর পরে যখন তার সিভিটা আসে যে সে অনেকগুলো অর্গানাইজেশন দিয়ে রাখছে, কোনোটাতে 3 মাস, কোনোটাতে 6 মাস, কোনোটাতে 1 বছর, কোনোটাতে 2 বছর, লং টাইম যখন থাকছে না তখন একটা ভালো অর্গানাইজেশন বা একটা অর্গানাইজেশন তাকে নেওয়ার ব্যাপারে হচ্ছে দুইবার হলেও চিন্তা করে, বাট একটা ডাবল থট দেয় যে হোয়াট ইফ আমি এই এমপ্লয়টাকে নিলাম এবং কিছুদিন পরে সে না আবার চলে গেল। একদম আপু। আপু, আমরা দেখা যায় যে অনেক সময় থাকে না যে কাজ করতে করতে দেখা যায় একটা আপস এন্ড ডাউন থাকে সব সময়, সবার মধ্যেই, সবার কাজের মধ্যেই থাকে। তো এই আপস এন্ড ডাউন গুলোতে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করেন? আপস এন্ড ডাউনস গুলো তো আপু থাকবেই, এটা কাজের ক্ষেত্রেও জি। থাকবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে এটা মাথায় রাখতে হবে মানে সবকিছু শেষটা এখানে না। যদি আজকে খুব খারাপ দিনটা আসে তার মানে এই না যে আজকের দিনটাই শেষ। যদি আজকে খুব ভালো দিনটা আসে তার মানে এই না যে এই ভালো দিনটাই জীবনে সবসময় চলতে থাকবে। যদি খারাপ দিনটা আপু, আসে আই গেস আমার কাছে মনে হয় যে টেক এ প্রপার স্লিপ, একটা ভালো ন্যাপ নাও, দরকার হলে একটা ফ্রেশ এয়ার নাও। ফ্রেশ এয়ার না থাকে না যে আমরা অনেক সময় হচ্ছে অফিসের মধ্যে আছি কোনো একটা কারণে আমাদের কোনো একটা কথা ভালো লাগে না বা কোনো একটা বিহেভিয়ার ভালো লাগে না, তো ওই জিনিসটা কিন্তু আমরা চাইলেও আমাদের ফ্যামিলির মতো করে প্রেজেন্ট করে উঠতে পারি না। তো সেই জায়গা থেকে বলবো যে ওই জায়গা থেকে একটু গ্যাপ নিয়ে নেওয়া, একটু ওয়ার্ক থেকে একটু গ্যাপ নিয়ে একটু আপনি হচ্ছে ফ্রেশ এয়ার নিয়ে আসলেন, একটু মুভ করলেন, একটু হয়তো বা একটু রিল্যাক্স হলেন, হয়ে তারপর আপনি কাজে ইনভেস্ট করেন। তো দেখা যাবে এই ক্ষেত্রে হবে কি আপস এন্ড ডাউনস গুলো ব্যালেন্স করাটা কম্পারেটিভলি ইজি হয়ে যায়। কারণ একদম আপনি আপু। আপনার কর্পোরেট ব্যাগেজ গুলো নিয়ে আপনি কখনো আপনার বাসায় যে আপনি এটার হচ্ছে ইম্প্যাক্টটা ফেলাতে পারেন না। একদম। আপু, এক কথায় যদি বলি, নতুনদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে যারা কর্পোরেট সেক্টরে আসতে চাচ্ছে বা হচ্ছে যারা পড়াশোনা করে চাকরির ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? নতুনদের জন্য আমার পরামর্শ হবে যেটা যে ধৈর্য ধরতে হবে, শেখার মানসিকতা থাকতে হবে এবং কাজের প্রতি তাদের হচ্ছে অনেস্টি থাকতে হবে। সো এইভাবেই কিন্তু তারা তাদের হচ্ছে কর্পোরেট লাইফ স্কিলের পাশাপাশি আপনাদের হচ্ছে আপডেটেড হতে থাকবে, নিজেদের স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবে, নিজের হচ্ছে প্রফেশনালিজমটাকে আপডেট করতে পারবে। বাই টাইম তারা হচ্ছে ধীরে ধীরে কিন্তু নিজেদেরকে বিল্ড আপ করতে পারবে। একদম আপু। আপু, আপনার এতক্ষণ তো আমরা কাজের মানে আমরা শুধু কাজের কথাই বললাম। এখন যেটা জানতে চাচ্ছি যে আপনার এই ইন্টার লাইফে এখনো পর্যন্ত আপনার বেস্ট সাপোর্টার কে, আপনার অনুপ্রেরণা কে জুগিয়েছে বেশি? আই বিলিভ মাই ফ্যামিলি, আই বিলিভ মাই ফ্যামিলি কজ হচ্ছে যে আমাদের বাংলাদেশে এমন অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে মেয়েদেরকে এখনো এখনো দেখা যায় অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া বা এখনো হচ্ছে ফ্যামিলি থেকে অ্যালাউ না করা জবের জন্য যাওয়া। সো আই বিলিভ যে এখানে আমার মেইন মোটিভেশন হচ্ছে আমার ফ্যামিলি, কারণ তারা আমার উপর ওই ট্রাস্টটা রেখে আমাকে আমার ক্যারিয়ারটা পার্সিউ করতে দিয়েছে বলে আজকে আমি এই পর্যায়ে এসেছি এবং এই জায়গাটা থেকে হচ্ছে আপনাদের সামনেও আসতে পেরেছি। সেই জায়গা থেকে রোজগার খবরকেও ধন্যবাদ অনেক। একদম আপু। আপু, আপনার পরিবারের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো আপনার জন্য। আপু, আমরা এখন এই পর্যায়ে জানতে চাবো যে আপনি তো আসলে অলরেডি সাকসেসফুল একটা লেডি, বাট থাকে না নিজের একটা প্ল্যান থাকে, ভবিষ্যতে একটা পরিকল্পনা থাকে, নিজেকে আরো 5 বছর পর কোথায় দেখতে চাচ্ছেন? নিজেকে আর 5 বছর পর যেখানে দেখতে চাচ্ছি অবশ্যই একটা সুখী পরিবারের সাথে, এবং এটার পাশাপাশি হচ্ছে যে আমার টিমে যারা রয়েছে এবং ভবিষ্যতে যারা আমার টিমে আসবে তারা যেন আরো ওয়েল এস্টাবলিশ হয়, কারণ যখন তারা গ্রো করবে তখন আমিও গ্রো করব। একদম একদম। আপু, আমরা একদমই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই কর্পোরেট লঞ্চে আসতে পেরে আপনার কেমন লেগেছে, বা এই প্ল্যাটফর্মটা আপনার কেমন লাগলো? যদি বলি সত্যি কথা তাহলে হবে রোজকার খবরে নিজের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগটা পেয়ে সত্যি অনেক ভালো লেগেছে। আহ, এবং এটা আমার জন্য অনেক সম্মানের যে আপনারা আমাকে এই সুযোগটা দিয়েছেন। স্পেশাল আমাদেরও থ্যাংক ইউ ভালো হচ্ছে লেগেছে আপু, আপনাকে আপনার আপু। সাথে কথা বলে খুবই সাবস্টেন্সিভ। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপু, আপনার এত ব্যস্ততার সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপু, আপনার সাথে কথা বলতে
মানে পেরে আমার বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথে অনেক ঘন্টা কথা বললেও আমাদের কথা শেষ হবে না। সো ইনশাআল্লাহ সামনে আরো কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের রোজকার খবরের সাথেই থাকবেন। আমরা আশা করি আপনাকে আরো নেক্সট অনেকগুলো প্রোগ্রামে আমাদের সাথে পাবো। ইনশাআল্লাহ আপু। আর সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি নতুনদের অভিজ্ঞতাও জন্য হচ্ছে আরো সুন্দর হয়ে ওঠে এবং আপনাদের সাথে আমাদের পথ চলাও যেন আরো সুন্দর হয়ে ওঠে। থ্যাংক ইউ আপু। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য রোজকার খবরের পুরো টিম আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সবাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার জন্য অনেক বেশি শুভকামনা। দর্শক, আমরা প্রতি সপ্তাহে এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন রোজকার খবরের পর্দায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।